মাস্টার্স করছি ইঞ্জিনিয়ারিংয়ে। তো আমাদের এই প্রেজেন্টেশনটা ছিল মূলত চুয়েটে, বুয়েট এবং চুয়েটে যৌথ আয়োজনে হওয়া থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রিন আর্কিটেকচার, এবং এটিতে এটি বেস্ট পেপার প্রাইজ উইন করে। সো এটি মূলত ছিল যে ভিজুয়াল রেটিং অ্যাসেসমেন্ট অফ সাইসমিক ভালনারেবিলিটি ইন চট্টগ্রামস প্রি অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা রেসিডেন্সিয়াল বিল্ডিংস। সো বেসিক্যালি যেটা ছিল, যে আমরা চট্টগ্রামের যেসব পুরাতন বাড়ি আছে এবং যেসব বাড়ি মূলত আসলে প্রি অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ 1960 এবং 1970-এর দশকে, সেসব বাড়ির সাইসমিক ভালনারেবিলিটিকে নিয়ে আমরা ডিল করেছি। এবং আমরা দেখছি যে মানে পুরাতন বাড়িগুলো আসলে কেন ইম্পর্টেন্ট, আমরা সেগুলোকে কেন আসলে রিসেন্ট হেরিটেজ হিসেবে বলছি। যেমন পুরাতন বাড়ি বলতে স্পেশালি 1960 এবং 70 দশকের বাড়িগুলো আমরা বুঝি যে টানা বারান্দা এবং ঘুলঘুলি বা ভেন্টিলেটর যুক্ত, এবং বড় রুমের সাইজ বা ওই রুমগুলোকে আমরা অ্যাডাপ্ট করতে পারবো। এবং ওই যে আর্কিটেকচারটা অর্থাৎ মডার্নিস্ট যে আর্কিটেকচারটা, পাশে একটা বাটন আছে, পাওয়ার অন আছে। সো আমরা পুরাতন বাড়ি বলতে যেটা বুঝি যে 1960 to 79 অর্থাৎ প্রি ইন্ডিপেন্ডেন্স এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স। এবং আমরা যদি দেখি যে সেগুলোকে আমরা রিসেন্ট হেরিটেজ হিসেবে আমরা কেন ট্রিট করব, তো আমরা সেগুলোর আর্কিটেকচারাল যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, যেমন সেগুলো হয়তো একটা মানে একটা টানা বারান্দা সেগুলোতে আছে, বা সেগুলো যে শেডিং ডিভাইসগুলো। তো আমরা বেসিক্যালি এই বিল্ডিংগুলো নিয়ে প্রায় 10টা বিল্ডিং নিয়ে আমরা আমাদের কেস স্টাডি করেছিলাম, এবং আগ্রাবাদ এবং চকবাজার অর্থাৎ চট্টগ্রামের সবচেয়ে ওল্ড যে আরবান এরিয়াগুলো সেই এরিয়ার কয়েকটা বিল্ডিং নিয়ে। দেন আমরা যদি দেখি যে সেই পোস্ট ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ যুদ্ধ পরবর্তী বাংলাদেশের যে অর্থনৈতিক ডিপ্রেশন, সেখান থেকে খুবই মিনিমালিস্ট কিছু আর্কিটেকচার ডেভেলপ করে। এবং সেই আর্কিটেকচারাল সিগনিফিকেন্সগুলো যদি আমরা দেখি যে শেডিং ডিভাইস, ভেন্টিলেটরস বা উইন্ডো টাইপোলজি বা রুম লেআউট, সেগুলোর মধ্যে কিন্তু একটা আর্কিটেকচারাল সিগনিফিকেন্স আছে। এবং এবং ওই সিগনিফিকেন্সগুলোকে কিন্তু আমরা ফ্যান্টাসাইজ করি। যেমন আমরা একটা টানা বারান্দাকে আমরা অনেক অনেক ইয়েতে আমরা ইউজ করতে পারি। তো আমরা দেখছি যে এই যে রিসেন্ট হেরিটেজগুলো কিন্তু এখন হুমকির সম্মুখীন, কেননা 2017 সালে যেখানে একটা মডার্নিস্ট স্ট্রাকচারের বাড়ি ছিল, এবং 2025 সালে সেটা কিন্তু একটা অ্যাপার্টমেন্ট আর্কিটেকচার দিয়ে রিপ্লেস হচ্ছে। অর্থাৎ উইদিন 20 ইয়ার্স দে মাইট ডিক্লাইন। তো আমরা সেগুলো একটা এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস করে আমরা দেখলাম যে যে মডার্নিস্ট বিল্ডিংগুলো কিন্তু বর্তমান দিন অর্থাৎ কন্টেম্পোরারি বিল্ডিংয়ের তুলনায় প্রায় 36.73% কার্বন কম এমিট করে। এখন আমরা যেটা দেখবো যে সাইসমিক রেকর্ডগুলো, যেমন বাংলাদেশ কিন্তু একটি টেকটনিক প্লেটের সন্ধিস্থল অবস্থিত, ফলে চট্টগ্রামে কিন্তু ভূমিকম্পের একটি সমস্যা আছে। এবং in the recent times we have seen a lot of earthquakes. So after methodology, আমরা মূলত বিল্ডিংগুলোকে কয়েক প্রকার আমরা অ্যানালাইজ করতে পারি। মূলত অ্যানালাইটিক্যাল মেথডে, যেখানে আসলে আমরা ইনস্ট্রুমেন্ট ইউজ করে অ্যানালাইসিস করতে পারি, অথবা আমরা এম্পিরিক্যাল মেথড ইউজ করতে পারি, যেখানে আমরা আসলে মানে একটি ভালনারেবিলিটি ইন্ডেক্স কাউন্ট করে আমরা একটি লার্জ স্কেল আরবান ইন্টিগ্রেশন আমরা করতে পারি, যেখানে আমরা বিল্ডিংগুলোকে শর্ট লিস্ট করতে পারি যে কোন বিল্ডিংগুলো আসলে ঝুঁকিপূর্ণ এবং কোন বিল্ডিংগুলো আসলে ঝুঁকিপূর্ণ নয়। এবং এই জিনিসগুলোকে অ্যানালাইজ করে আমরা কিন্তু আর্কিটেকচারালি সিগনিফিকেন্ট এবং সাইসমিক্যালি সেফ বিল্ডিংগুলোকে আমরা শর্ট লিস্ট করতে পারি। তো আমি টেকনিক্যাল জিনিসপাতি করতে যাব না, মূলত আমরা একটা ভিজুয়াল ইন্সপেকশন করে কোন জায়গায় আমাদের স্পালিং হচ্ছে, কোন জায়গায় শ্রিঙ্কেজ হচ্ছে, সেগুলোর উপর একটা ফ্যাক্টর ক্যালকুলেট করে একটি ইকুয়েশনের মাধ্যমে আমরা মূলত এই ভালনারেবিলিটি ইন্ডেক্সগুলোকে আমরা জেনারেট করেছি। এবং এই ভালনারেবিলিটি ইন্ডেক্সগুলোকে আমরা যদি দেখি যে ম্যাক্সিমাম মডার্নিস্ট বিল্ডিং কিন্তু মডারেট ভালনারেবিলিটি জোনে আছে। সো এই মডারেট ভালনারেবিলিটি জোনের বিষয়বস্তুটা হলো যে এগুলোকে কিন্তু আসলে আরো ভালোভাবে মানে অ্যানালাইজ করতে হবে যে যেগুলো ভূমিকম্পের ঝুঁকি আছে কিনা।
তো আমরা এখানে মূলত কোডিংয়ের ইউজও করেছি, এর আগেরটাতে প্লিজ। তো আমরা হচ্ছে এখানে এআই এর মাধ্যমে কিন্তু হচ্ছে কোডিংয়ের ইউজও করেছি, এবং কোডিংয়ের ইউজের মাধ্যমে বিল্ডিংয়ের কলামের এফেক্টিভ লেন্থটা আছে কিনা, বা বিল্ডিংয়ের স্টোরির সাথে কিংবা বিল্ডিংয়ের কলাম স্প্যানের সাথে ভূমিকম্পের ঝুঁকি কতটুকু বা হচ্ছে ভালনারেবিলিটি কতটুকু, সেটা একটা সম্পর্ক দেখাবার চেষ্টা করেছি গ্রাফের মাধ্যমে। দেন হচ্ছে আমরা কিছু রেকমেন্ডেশনস আমরা করেছিলাম, যে একটা বিল্ডিং এর ভূমিকম্প রোধে কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে, যেমন হচ্ছে বেস আইসোলেশন পদ্ধতি, যেটা জাপানে ইউজ করা হয়, কিংবা হচ্ছে ব্রেসিং পদ্ধতি। কিন্তু যেহেতু এগুলোকে আমরা ট্রিট করছি অ্যাজ এ রিসেন্ট হেরিটেজ, এবং এবং এগুলো অলরেডি বিল্ড স্ট্রাকচার, আমরা হয়তো খুব বেশি কিছু হয়তো ইনস্টল করতে পারবো না। তো আমরা মূলত সার্ভেতে যেটা দেখেছিলাম যে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম, যেটা হচ্ছে এখন বিএনবিসিতে প্রায় ব্যান্ড বলতে গেলে। তো ওই ওই কলামগুলোর রেট্রোফিটটাই হওয়া উচিত আমাদের যে হচ্ছে মেইন স্ট্র্যাটেজি। তো বেসিক্যালি হচ্ছে কলাম জ্যাকেটিং এর মাধ্যমে, তো আমরা মূলত হচ্ছে মানে এই কলাম জ্যাকেটিং এর মাধ্যমে আমরা একটা হচ্ছে রিবার দিয়ে এটাকে আর একটু এনলার্জ করি এটার এফেক্টিভ লেন্থটা, যাতে এটা হচ্ছে ভূমিকম্প আরো ভালো সহন করতে পারে। এবং হচ্ছে হ্যাঁ, যদি ওয়াল যদি এসে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু পার্শিয়াল কলাম রিইনফোর্স কংক্রিট জ্যাকেটিং আমরা ইউজ করতে পারি। এবং এবং আমরা মূলত স্ট্রাকচারাল এলিমেন্টগুলোতে, স্পেশালি বিম কলামগুলোতে আমরা কিন্তু ফাইবার রিইনফোর্স পলিমার জ্যাকেটিং ইউজ করতে পারি, এবং যেগুলো কিন্তু অনেক দেশেই এখন ইউজ করা হচ্ছে। তো এভাবে কিন্তু আমরা আমাদের যে রিসেন্ট হেরিটেজগুলোকে এগুলোকে আমরা কিন্তু প্রিজার্ভ করতে পারি। সো এখানে একটি হচ্ছে মানে প্রবাবল পলিসি মেকিং ফ্লোচার্ট আমি হচ্ছে শো করেছি, কারণ 1960-70 যে বিল্ডিংগুলো, স্পেশালি রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোকে কিন্তু আসলে হেরিটেজ হিসেবে ট্রিট করা হচ্ছে না। কিন্তু হেরিটেজ বলতে আসলে আমরা কি বুঝাই, একটা সময়ের কাহিনী বলে হেরিটেজ। তো তো এই বিল্ডিংগুলো কিন্তু আমাদের যে আরবান মানে ওই সময়ের যে আরবান মানে একটা আরবান চরিত্র কিন্তু বিল্ড করে, ওই সময়ের যে সিটি স্কেপটা সেটা কিন্তু এই বিল্ডিংগুলো কিন্তু ডমিনেট করতো, এই 4-5 তলা বিল্ডিংগুলো কিন্তু ডমিনেট করতো। ফলে আমরা আমরা ঠিক করেছি যে আমরা কিছু হচ্ছে পলিসি মেক করব, যে এগুলোকে একটা হেরিটেজ হিসেবে ট্রিট করে বা একটা রিসেন্ট হেরিটেজ হিসেবে ট্রিট করে যেন কিছু পলিসি মেক করা হয়। ফার্স্ট অফ অল আমরা এটা একটা সাইসমিক ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করব। দেন আমরা এটা একটা আর্কিটেকচারাল অ্যাসেসমেন্টের পর আমরা বুঝতে পারবো যে কোন বিল্ডিংগুলো আর্কিটেকচারালি সিগনিফিকেন্ট এবং এবং কোন বিল্ডিংগুলো সেফ। এখন সেই বিল্ডিংগুলো যদি আর্কিটেকচারালি সিগনিফিকেন্ট হয়, আমরা সেটা একটা হচ্ছে প্রিজার্ভেশন মোডে যাব, অথবা আর যদি না হয় সেখানে আমরা নতুন প্রপার্টি হয়তো বিল্ড করতে পারি। এবং কেননা আমরা কিন্তু হচ্ছে অ্যাপার্টমেন্ট আর্কিটেকচারের বিরুদ্ধে না, আমরা বলছি অ্যাটলিস্ট প্রিজার্ভ সাম অফ দ্য মডার্নিস্ট আর্কিটেকচার। সো এটা আমাদের ফার্স্ট প্রেজেন্টেশন ছিল। সো এখন আমি যদি আমাদের সেকেন্ড প্রেজেন্টেশনটা করি, এটা বেসিক্যালি হচ্ছে একটি হেরিটেজ ডকুমেন্টেশন প্রজেক্ট, যেটি হচ্ছে আমরা রিসেন্টলি হচ্ছে বেঙ্গল সিম্পোজিয়ামে দিয়েছিলাম। এটা হচ্ছে টার্কি, ইংল্যান্ড, ফ্রান্স সহ বিভিন্ন দেশের একটি ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম ছিল সেখানে। তো এখানে আমরা যেটা অ্যাড্রেস করেছিলাম বেসিক্যালি যে আর্কিটেকচারাল সিনক্রেটিজম, যে আমরা জানি যে হচ্ছে রামতে যেসব হচ্ছে বুদ্ধিস্ট মন্দির আছে, স্পেশালি যে হচ্ছে কাঠের বুদ্ধিস্ট মন্দিরগুলো বা কিয়াং, তো এই কিয়াংগুলোর কিন্তু কোনো স্পেসিফিক কিন্তু ডকুমেন্টেশন নেই, এবং এগুলো কিন্তু আসলে বলতে গেলে লেস রিসার্চ এবং লেস ফোকাসড। তো তো বুদ্ধিস্ট টেম্পল মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্তূপা বা একটা স্তূপা, একটা হচ্ছে কিয়াং। কিন্তু এই কিয়াংগুলোর কিন্তু স্পেসিফিক কোনো ডকুমেন্টেশন নেই, এবং এগুলোর উপর বেস করে কিন্তু মানে আমরা একটা মানে আমাদের লক্ষ্য ছিল যে আমরা একটা গ্রাউন্ড ওয়ার্ক স্থাপন করব, যে আমাদের মানে হচ্ছে আমাদের করা ডকুমেন্টেশন ওয়ার্কের উপর বেস করে পরবর্তীতে আর্কিওলজি বা আর্কিটেক্ট যে কেউ আসলে গবেষণা করতে পারবে। সো আমরা যদি দেখি যে আমাদের সাইট লোকেশনগুলো মূলত ছিল, রামতে ছিল আমাদের হচ্ছে 3টা মন্দির, এবং আমাদের হচ্ছে কক্সবাজারে ছিল একটা মন্দির, এবং কাপ্তাই ছিল একটা মন্দির। এবং এগুলো কিন্তু দ্য লোন সার্ভাইভার্স, এবং আমরা জানি যে 2012 সালে একটি কমিউনাল অ্যাটাক হয় রামতে, এবং সেখানে প্রায় অধিকাংশ মন্দিরই কিন্তু ধ্বংস হয়ে যায়। তো এই 6টা মন্দিরই দ্য লাস্ট সার্ভাইভিং উডেন বুদ্ধিস্ট টেম্পলস ইন দ্য vicinity of hill tracks. So the next slide. সো আমরা যদি দেখি যে বাংলাদেশের এই যে সাউথ ইস্ট রিজিয়নটা কিন্তু অনেকাংশেই মায়ানমারের কালচারাল যে একটা প্রভাব বা মায়ানমারের ল্যাঙ্গুয়েজের যে প্রভাবের দ্বারা কিন্তু প্রভাবান্বিত। তো এটা হচ্ছে ম্যান্ডালয়ে, এবং ওদের আর্কিটেকচার যদি আমরা দেখি যে একটা কমপ্লেক্স লাইক আর্কিটেকচার, ওদের এলিভেশনটা এবং ওদের সেকশনটা, এবং যেখানে আমরা একটা এলিভেটেড বেস প্লেন দেখছি, এবং এবং এটা ধাপে ধাপে ওটা যে পিয়াঠার যেগুলোকে বলে বা হচ্ছে প্রাসাদ যেগুলোকে বলে বা ছাদ যেগুলোকে বলে সেগুলোকে আমরা দেখছি। তো সেগুলোর কিন্তু একটা প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশের যে উডেন যে টেম্পলগুলো সেগুলোর মধ্যে আছে। তো এটা হচ্ছে উসাইসান টেম্পল, রামু, কক্সবাজারে। নেক্সট, তো আমরা এগুলো
আমরা যাই ওখানে, আমরা এগুলোর একটা প্ল্যান ডকুমেন্টেশন করি, এবং আমরা যদি প্ল্যানে এসে দেখি যে এটা একটা মানে একটা কমন স্পাটির একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উঠে একটা স্পেসে আসি। আগে আগে আগেরটা আগেরটা আগের প্ল্যান 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 আচ্ছা, ওকে। আমরা কিন্তু হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে একটা এন্ট্রান্স প্যাসিওতে আসি, এবং এই এন্ট্রান্স প্যাসিওটা কিন্তু সেমি আউটডোর স্পেসও হতে পারে কিংবা একটা এনক্লোজড স্পেসও হতে পারে। দেন আমরা মেন প্রেয়ার হলে যাই, এবং এটার পাশে কিন্তু যে অ্যান্সিলারি ফাংশন হিসেবে আমাদের স্টোরেজ ফাংশন থাকতে পারে কিংবা হচ্ছে কিচেন থাকতে পারে। এবং আমরা দেখেছি যে হচ্ছে আসনা মানে যেখানে বুদ্ধকে রাখা হয় তার ঠিক পিছনে কিন্তু ভান্তে বা হচ্ছে প্রিয়েস্ট রুম থাকে, এবং এককালে এটা কিন্তু একটা প্রদক্ষিণ পথ হিসেবে ইউজ করা হতো। তো এই যে স্পেস প্যাটার্নটারই কিন্তু হচ্ছে প্রতিধ্বনি আমরা হচ্ছে পরের প্ল্যানগুলোতে পাবো, এবং আমরা এটা একটা ওয়ার্কিং ড্রয়িং করি, এবং এটার হচ্ছে সেকশনাল কিছু ড্রয়িং করি। নেক্সট নেক্সট স্লাইড। এটা হচ্ছে সেকশনাল ড্রয়িং, এবং এটার দেয়ালগুলো এবং এটার ফ্লোরগুলো কিন্তু কাঠের তৈরি, এবং এটার যে রুফগুলো কিন্তু করগেটেড আয়রনের তৈরি, এবং ওরা কিন্তু এটাকে হচ্ছে সিজন করে। নেক্সট। সো এটা হচ্ছে আরেকটা টেম্পল, এটা হচ্ছে শ্রীকুল বুদ্ধিস্ট টেম্পল রামুতে। তো এটার এটার প্ল্যানেও কিন্তু তো এটার প্ল্যানেও কিন্তু আমরা দেখি যে সেই এন্ট্রান্স প্যাসিও, মেইন প্রেয়ার হল এবং হচ্ছে মাউন্টেন্স প্রিয়েস্ট রুম। এবং এখানে কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু অনেক হচ্ছে লেটার এডিশনও দেখি, সেটা হয়তো একটা হেরিটেজ ভায়োলেশন হিসাবে ট্রিট হতে পারে বা একটা হ্যাজার্ড রেস্টোরেশন হিসাবেও ট্রিট হতে পারে। দেন নেক্সট দেন আমরা এটার ডিমেনশন ড্রয়িং করি এবং হচ্ছে সেকশনাল ড্রয়িং করি, এবং আমরা যদি সেকশনে দেখি যে এটাকে একটা এলিভেটেড বেস প্লেনের উপর ম্যাক্সিমাম ভবনকে কিন্তু রিপ্লেস করা হচ্ছে। তো এটা কিন্তু আসলে মায়ানমারের আর্কিটেকচারাল যে সিগনিফিকেন্স বা আর্কিটেকচারাল যে প্র্যাকটিস, ওখান থেকে আসলে অনেক বেশি ইন্সপায়ার্ড। শ্রীকুলের পাশে কিন্তু একটা বুদ্ধিস্ট টেম্পল ছিল, এবং আপনারা দেখবেন যে হচ্ছে এতক্ষণ আমরা দেখছি যে এটা একটা হচ্ছে এলিভেটেড বেস প্লেনের মতো, কিন্তু এটা কিন্তু স্টিলটেড। অর্থাৎ বাংলাদেশে এসে কিন্তু কিছু হচ্ছে ক্যারেক্টার কিন্তু চেঞ্জ এন্ড এরকম হচ্ছে প্ল্যান। সো এটা হচ্ছে চারদুয়ারি বুদ্ধিস্ট টেম্পল, এবং এখানেও কিন্তু সেম যে স্পাটিয়াল প্যাটার্নটা আমরা পাচ্ছি এন্ট্রান্স স্পেশিয়াল থেকে মেইন প্রেয়ার হলে গিয়ে, কিন্তু এখানে কিন্তু আমরা দেখলাম যে এলিভেটেড বেসমেন্টের বদলে স্টিলটেড প্লিন্থ আমরা এখানে লক্ষ্য করেছি। তো তো এটা কিন্তু একটা সিনক্রেটিজমের উদাহরণ। নেক্সট। আমরা এটার কনস্ট্রাকশন ড্রয়িং করলাম, আমরা এটা সেকশনাল ড্রয়িং করলাম। নেক্সট ওকে নেক্সট। ওকে, আমরা হচ্ছে লামারপাড়া যে বুদ্ধিস্ট টেম্পলটাতে আসলাম। তো লামারপাড়া বুদ্ধিস্ট টেম্পলে এসে এটা প্ল্যানগুলো দেখি। আচ্ছা, ফার্স্ট অফ অল যে এটার যে হচ্ছে কলামগুলো, এগুলো কিন্তু হচ্ছে বার্মিজ টিক গাছের তৈরি, এবং এখানে কিন্তু একটা হচ্ছে ন্যাচারাল বাফারিং আছে। যেমন হচ্ছে বার্মিজ টিক গাছের ভিতরে যে হচ্ছে ওই যে হচ্ছে কেমিক্যাল ইয়েটা ছিল, সেটা কিন্তু আসলে পচন প্রতিরোধী, এবং হচ্ছে একই সাথে এটা কিন্তু একটা ভালো একটা উপাদান হিসেবে কাজ করে অ্যাজ এ বিল্ডিং ম্যাটেরিয়াল, খুবই রেজিলিয়েন্ট একটা বিল্ডিং ম্যাটেরিয়াল। এবং এখানে এসে আমরা একটা বেল টাওয়ার লক্ষ্য করলাম, যেটা হচ্ছে অক্টাগোনাল। তো মোস্ট প্রবাবলি বার্মাতে 1800 সালের দিকে ইতালিয়ান আর্কিটেক্টর আসেন, সো ইট ক্যান বি ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স। সো সো দ্য সেকশন, ইট ইজ দ্য সেকশন। আচ্ছা, এখন আমরা যাচ্ছি আগামেদ বুদ্ধিস্ট টেম্পল। এটা হচ্ছে কক্সবাজারের মূল শহরের প্রায় প্রান্তেই। তো এটার প্ল্যানটা দেখলে অনেকটা কিন্তু আমাদের সে আগের দেখা যে হচ্ছে বার্মিজ আর্কিটেকচার, আমরা যে ফুল একটা কমপ্লেক্স টাইপের যে একটা প্ল্যান দেখেছিলাম, ওইটা কিন্তু আমাদের মাথায় আসে যে এটা হচ্ছে ওই সেই এন্ট্রান্স প্যাসিও, দেয় হচ্ছে মেইন প্রেয়ার হল, এরপর হচ্ছে এটার হচ্ছে পাশে অ্যান্সিলিয়ারি ফাংশন হিসেবে হচ্ছে কিচেন, বা হচ্ছে ঠিক এই পাশে একটা প্রেয়ার হল। এবং এখানে কিন্তু আমরা একটা স্পাইরাল স্টেয়ার দেখছি, কিন্তু এতক্ষণ কোনো প্ল্যানে কিন্তু আমরা কোনো স্পাইরাল স্টেয়ার কেস কিন্তু হচ্ছে আমরা দেখি নাই, ফলে এটাও কিন্তু একটা ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স হিসেবে কিন্তু কাউন্ট করা যায়। সো দিস ইজ দ্য সেকশন, এবং এখানে মাঝখানে একটা ডবল হাইট স্পেস আছে। আচ্ছা, এটা হচ্ছে চিতমরম বুদ্ধিস্ট টেম্পল কাপ্তায়ে, এবং এবং এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম হিল ট্যাপসে মানে একটাই আমরা এরকম পেয়েছি, যেটা আসলে খুব ভালোভাবে ভালো কন্ডিশনে আছে। সো ইট ইজ এ সোল সার্ভাইভার। সো আমরা দেখছি এখানে হচ্ছে কিছু লেটার অ্যাডিশন হয়েছে, কিন্তু ওভারঅল স্পাটিয়াল প্যাটার্নটা কিন্তু আসলে সেম, মানে একটা ইউনিটের মতোই বলতে গেলে। সো এটার যে ডিটেল ড্রয়িংসগুলো, ডিমেনশনাল ড্রয়িংসগুলো, এবং এটার যে সেকশনগুলো,
এবং এটা হচ্ছে মানে পিচ রুফের হচ্ছে মানে কখন হচ্ছে নতুন এডিশন হয়েছে পুরান এডিশন হয়েছে। নেক্সট, সো এগুলো হচ্ছে প্ল্যান লেভেলের ডকুমেন্টেশন। তো এখানে আমরা হচ্ছে দেখছি যে মানে স্পাটিয়াল যে ফ্রেমটা ওদের হচ্ছে মানে আঞ্চলিক ভাষায় বা হচ্ছে রাখাইন যে আঞ্চলিক ভাষায় ওরা আসলে হচ্ছে কি বলে, মানে ওরা হচ্ছে ওদের কলামটাকে কি বলে বা হচ্ছে ওদের রুফটাকে কি বলে। এবং ওদের কলামটা কিন্তু রাউন্ড শেপের যে বার্মি স্টিক দিয়ে তৈরি, এবং ওরা আসলে কোন দিকে কোন কলাম বসাবে সেটার পিছনে কিন্তু ওদের একটা হচ্ছে গল্প কাজ করে, যেমন হচ্ছে পজিটিভ এনার্জি বা হচ্ছে নেগেটিভ এনার্জি, অনেকটা হচ্ছে আমাদের বাস্তুশাস্ত্রের মতো। সো হচ্ছে দিস আর দ্য ম্যাটেরিয়ালস, এবং ওদের আঞ্চলিক নামে এগুলো আমি হচ্ছে লিখেছি। নেক্সট, আচ্ছা, তো ওদের যে সামনে যে আউটডোর স্পেসটা, সেই আউটডোর স্পেসটা মানে ইট ক্যান বি আ সেমি আউটডোর স্পেস, আইদার ইট ক্যান বি অ্যান এনক্লোজড স্পেস টু, লাইক দ্যাট। নেক্সট, আচ্ছা, এবার হচ্ছে রুফিং অ্যানালাইসিস যদি আমরা দেখি, আমরা ডান পাশে যে রুফিং প্যাটার্নগুলো দেখছি সেগুলো কিন্তু আসলে একেবারে ট্র্যাডিশনাল বার্মিজ আর্কিটেকচারের রুফিং প্যাটার্ন, যেগুলোকে বলা হচ্ছে কন পিয়াঠার। এবং এই পিয়াঠার শব্দটা এসেছে হচ্ছে প্রাসাদ থেকে বা রাজপ্রাসাদ থেকে। তো তো দিস নেমস আর ভেরি হার্ড টু প্রোনাউন্স, বাট ওদের থেকে কিন্তু আসলে বাংলাদেশের যে হচ্ছে রুফিং প্যাটার্ন এখানে ফিউশন হয়ে এসেছে বা সিনক্রেটিজম হয়ে এসেছে। নেক্সট, তো এটা হচ্ছে উসাইসান বুদ্ধিস্ট টেম্পলের ক্ষেত্রে, এটা হচ্ছে শ্রীকুলচর বুদ্ধিস্ট টেম্পলের ক্ষেত্রে আমরা ফিউশনগুলো দেখছি। নেক্সট, আচ্ছা, নেক্সট, আচ্ছা, এবার আমরা হচ্ছে লামারপাড়া বুদ্ধিস্ট টেম্পলে এসে আমরা হচ্ছে বেঙ্গলি পিয়াঠাট হাউসাং এই টাইপের একটা হচ্ছে আমরা রুফ পেয়েছি, যেটাকে আমরা বলতে পারি সিনক্রেটিজম। কারণ সিনক্রেটিজম মানে কি? সিনক্রেটিজম মানে হচ্ছে অন্য কোনো একটা উৎস থেকে ইন্সপায়ার্ড, বাট ইট কমপ্লিটলি টুক আ নিউ ক্যারেক্টার। সো এই যে মানে বেঙ্গলি স্টাইলে যে হচ্ছে মানে পিয়াঠাটটা যে উপরের দিকে হচ্ছে আস্তে 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 কমে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আমরা লামারপাড়া বুদ্ধিস্ট টেম্পলে পেয়েছিলাম, বাট আগেরগুলোতে আমরা পাইনি। এবং ঠিক মানে এই রুফ যে ক্যারেক্টারটা আমরা কিন্তু পরবর্তীতেও একটি টেম্পলে পাই, যেটি হচ্ছে আগামাথা বুদ্ধিস্ট টেম্পলে। এবং এরপরেও আমরা কিন্তু চিটমরম বুদ্ধিস্ট টেম্পলেও কিন্তু সেই জিনিসটা দেখতে পাই, যে মানে সিনক্রেটিজমটা। নেক্সট, ওকে, তো আমরা শেষ পর্যায়ে গিয়ে এটা একটা হেরিটেজ ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করি, যে কজ ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে মানে প্রায় উপেক্ষিত কিছু স্ট্রাকচার, এবং চট্টগ্রামের অনেক মানে হেরিটেজই কিন্তু বেশ উপেক্ষিত। যে আমরা হচ্ছে মানে ঢাকা কেন্দ্রিক কাজ বিষয়, যেটা হচ্ছে কোহলি ম্যাম বলে গেলেন, এবং হচ্ছে চট্টগ্রামের হেরিটেজগুলো, এবং আরও যদি স্পেসিফিক্যালি বলতে চাই যে গ্রেটার চট্টগ্রামের যে হেরিটেজগুলো, স্পেসিফিক্যালি এই উডেন টেম্পলগুলো, সেগুলোর কিন্তু কোনো হচ্ছে প্রপার ডকুমেন্টেশনও নাই, বা সেগুলো নিয়ে হয়তো খুব একটা বেশি চর্চাও হয় না। তো আমাদের এই চেষ্টা ছিল যে একটা প্রাইমারি গ্রাউন্ড ওয়ার্ক সৃষ্টি করে দিয়ে যাওয়া, যাতে হচ্ছে পরবর্তীতে হচ্ছে রিসার্চার এটা নিয়ে কাজ করতে পারে। সো থ্যাংক ইউ অল, দ্যাটস অল ফ্রম মাই সাইড।